করোনার ধাক্কায় আবারও ভুগছে বিশ্ব। নতুন চেহারায় দেখা দেয়া করোনা এখন এদেশেও। তবে সংশয় কাটছে না নন কোভিড অসুখের চিকিৎসা নিয়ে, কেননা হাসপাতালগুলোতে বেশিরভাগ রোগী এখন অন্য রোগের। তাই দর্শক, কোভিড সহ সেই সব রোগের চিকিৎসা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ডক্টরস অন কল। থাকছেন দেশ বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা, সরাসরি পেয়ে যাবেন আপনার সমস্যার সমাধান। পরামর্শ পেতে আমাদের ফোন করুন 982405 এই নাম্বারে। সাথে আছি টুম্পা হাসান। আর আমাদের সাথে আছেন ডক্টর রেহানা আক্তার, বিএসএমইউ অবস অ্যান্ড গাইনি বিভাগের কনসালটেন্ট। ডক্টর রেহানা, স্বাগত জানাচ্ছি আপনাকে। কোভিডের যে সেকেন্ড ওয়েভ আমরা দেখতে পাচ্ছি এখন, সেই সংক্রমণের ঝুঁকিতে কিন্তু সবাই এখন কম বেশি আছেন আমাদের মধ্যে, এবং সবচাইতে বেশি যদি এখন বলি যারা টেনশনে আছেন তারা হচ্ছেন যারা প্রেগনেন্ট আছেন। তাই শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে করোনা মহামারীতে আসলে যারা প্রেগনেন্ট আছেন তারা কতটা ঝুঁকিতে রয়েছেন। শুভ অপরাহ্ন। যমুনা টিভির সকল দর্শকবৃন্দকে ধন্যবাদ টুম্পা হাসান, এত একটা ঝুঁকিপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই সময় উপযোগী একটা টপিক নিয়ে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। তো এখন যেটা এখন মহামারী আপনারা সবাই জানেন, আমরা জানি এখন আমরা করোনাকালীন মহামারী তে যাচ্ছি। এখন প্রেগনেন্সিও হচ্ছে, জানেন। প্রেগনেন্সি একটা ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন। এই সময় মানুষের মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কম থাকে। তাছাড়াও করোনা এই প্রেগনেন্ট উইমেনদের বেশি অ্যাটাক করে, যেহেতু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এখন কমে যাচ্ছে। সেই জন্য এই করোনা ভাইরাসটা এদেরকে আক্রমণ করছে বেশি। তো ওদের কি কি সমস্যা হচ্ছে, প্রধানত আমাদের কাছে কি কি সমস্যা নিয়ে একজন প্রেগনেন্ট মহিলা আসছেন, বা কি কি প্রেগনেন্সি হলে কি কি সমস্যা হতে পারে। তো প্রথমে আমি বলবো, একজন মহিলা হয়তো তার আমরা বলি কি আর্লি ট্রাইমেস্টার, প্রথম প্রেগনেন্সির 9 মাসকে যদি আমরা ভাগ করি, প্রথম 3 মাসকে বলি আমরা আর্লি ট্রাইমেস্টার, ফার্স্ট ট্রাইমেস্টার, তারপর 3 মাসকে মাঝখানে বলি সেকেন্ড ট্রাইমেস্টার, তারপর 3 মাসকে বলি থার্ড ট্রাইমেস্টার। এই যে ফার্স্ট ট্রাইমেস্টারে ওরা কি হতে পারে, একটা প্রেগনেন্ট লেডি ওই সময় যদি সে প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে তার অ্যাবর্শন হয়ে যেতে পারে, বা তার জ্বর, কাশি, সর্দি এগুলোর জন্য তার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে। তারপরে দ্বিতীয় ট্রাইমেস্টারে এসে তখনও সে ওরকম সমস্যায় তার দ্বিতীয় ট্রাইমেস্টারেও বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে। এরপর থার্ড ট্রাইমেস্টারে গিয়ে আগে পানিটা ভেঙে যাচ্ছে, তারপরে জ্বর হচ্ছে, স্রাব বেশি যাচ্ছে, তারপর তার আগে বাচ্চাটা অপরিপূর্ণ বাচ্চাটা ডেলিভারি হয়ে যাচ্ছে, এবং পরবর্তীতেও যে সমস্যাগুলো ডেলিভারির সময়ও বিভিন্ন রকমের সমস্যাগুলো হচ্ছে, ডেলিভারি পরবর্তী সময়েও আমাদের যে সমস্যাগুলো এমনিতে একজন মহিলা, আমি বা আপনি আক্রান্ত হচ্ছি না, সেই সমস্যাগুলো একজন প্রেগনেন্ট লেডিকে, যেহেতু তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, তাকে অ্যাটাক করছে বেশি, তাকে করোনায় দ্বারা আক্রান্ত হওয়ার হারটা যেমন বেশি, তেমনি তার করোনাতে যে কমপ্লিকেশন আমরা জটিলতাগুলো বলছি, হ্যাঁ, সেই জটিলতার হারগুলো যেমন নিউমোনিয়া, তারপর শ্বাসকষ্টে ভোগা, বা এই যে রক্তের কোয়াগুলেবিলিটি, যেটা আমরা বলি হাইপার কোয়াগুলেবল স্টেট, এই স্টেটগুলো এই মহিলা একটু বেশি ভুগছে। তো আমরা এই মুহূর্তে তাহলে আমরা কিভাবে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারি? আমরা জানি আমাদের দেশের অনেক মহিলাই এই প্রজননক্ষম বয়সে আছেন। যেহেতু এখন আমি বলবো যারা প্রেগনেন্ট হয়নি, হ্যাঁ, তারা এখন এই করোনা যেহেতু একটা দেশে মহামারী চলছে, কে কখন বেঁচে থাকে কোনো ঠিক ঠিকানা নাই। তো এই কার হয়তো দেখা যাবে একজন করোনা এফেক্টেড হয়েছে, সবাই যে এফেক্টেড হয়ে সিরিয়াস কন্ডিশনে যাবে তা নয়, হয়তো কয়েকজনের মধ্যে যাবে, যার যাবে তো তার 100% যাবে। একদম সেই ঠিক জন্য বলেছেন আমি ডক্টর বলবো রেহানা। এই সময়টা আসলে যে সাবধানতাটুকু আমাদের অবলম্বন করা উচিত, সেগুলো মাথায় রেখে আসলে আমাদের বাসার বাইরে বের হওয়া, অথবা বাসাতেও আসলে যে নিজেদেরকে সুরক্ষিত রাখা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, এর মাঝে তার কাছ থেকে প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। আমি নড়াইল থেকে বলতেছি, আমার নাম আশা। জি বলুন আশা। যে আমি হচ্ছে 6 মাসের প্রেগনেন্সি, কিন্তু আমার অতিরিক্ত পরিমাণ গ্যাস্ট্রিক। আচ্ছা, আপনার এটা কি প্রথম প্রেগনেন্সি?
জি না, দ্বিতীয়। দ্বিতীয়। আপনার এইজটা বলবেন? আচ্ছা, আপনার বয়স? নভেম্বরের 6 তারিখে হয়েছিল। ধন্যবাদ। আচ্ছা, আপনি হ্যাঁ, শুনতে থাকুন। আশা 6 মাসের প্রেগন্যান্ট এবং গ্যাসের সমস্যায় ভুগছেন। যদি কোনো পরামর্শ দিতেন। হুম, ধন্যবাদ আশা। এটা আসলে প্রেগনেন্সিতে এই সমস্যা নিয়ে এখন এই 6 মাস 6 মাসের সময়ে এই সমস্যা থাকতে পারে, এটা ভয়ের কিছু নেই। আপনি যেটা ট্যাবলেট প্যান্টোনিক্স 20 মিলিগ্রাম খালি খাওয়ার আধা ঘন্টা আগে আপনি দিনে 2 বার করে খাবেন। যখন আপনার বুক জ্বালাপোড়া করবে বা গ্যাস্ট্রিকের সমস্যা লাগবে। আর তাছাড়াও আপনি যেটা করবেন, আর আপনি ভাজা তেল জাতীয় খাবার এগুলো কম খাওয়ার চেষ্টা করবেন। তাছাড়াও যে জিনিসগুলো আপনার জন্য, এই যে ক্যালসিয়াম, ভিটামিন আর যে আয়রন ট্যাবলেটগুলো, নিয়মিত ওষুধগুলো আপনি পরিমাণ মতো খাবেন। আর তাছাড়াও আপনার জন্য যে আমার কাছ থেকে উপদেশ যেগুলো থাকবে, সেটা হচ্ছে আপনি স্বাস্থ্যবিধি মেনে চলবেন, যেটা একটু পরপরই সাবান দিয়ে হাত ধুবেন। আর আপনি যে বাইরে যদি যেতে হয় মাস্ক পরে যাবেন। আর বাকি ফ্যামিলির ম্যাক্সিমাম সদস্যের সাথে বাইরে থেকে কেউ আসলে সোশ্যাল ডিস্টেন্স মানে সামাজিক দূরত্বটুকু আপনি মেনে চলবেন। আর আপনার ফ্যামিলির সদস্যদের প্রতি আমার অনুরোধ রইল, সেটা হচ্ছে তারা যেন বাইরে থেকে এসেই যেন আপনার কাছাকাছি সাথে সাথে যেন না যায়। তারা কাপড়টা চেঞ্জ করে, হাত পরিষ্কার করে, সম্ভব হলে গোসল করে আপনার সামনে যেন যায়। আপনি সবার সাথে এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলেন, স্বাস্থ্যবিধিটা ইনশাল্লাহ মেনে আপনি ভালো। তারপরে সামনে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর রেহানা। আমাদের সাথে আরেকজন দর্শক এরই মাঝে যুক্ত হয়েছেন। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? নাম বলে প্রশ্নটি করুন। জামালপুর থেকে রাকিব বলতেছিলাম। জি বলুন। যে আমার ওয়াইফের বয়স হচ্ছে 30, জি। তো ওনার প্রেগনেন্ট হচ্ছে 7 সপ্তাহ। তো ওনার পেটে ব্যথা অনেক। পেটে ব্যথা কবে থেকে? তাই তো 2 সপ্তাহ থেকে। 2 সপ্তাহ ধরে। ডক্টর রেহানা, আপনার যদি কিছু জানার থাকে। হ্যাঁ, জি, হ্যাঁ, ধন্যবাদ। আসলে আপনার ওয়াইফ প্রথম ট্রাইমেস্টারে যেটা 12 সপ্তাহের মধ্যে আছে, ওনার হয়তো পেটে ব্যথার কারণটা হতে পারে ওনার হয়তো ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্টে কোনো ইনফেকশন থাকতে পারে, অথবা অন্য কোনো কারণও থাকতে পারে। ওনার যদি জ্বর না থেকে থাকে তেমন ভয়ের কিছু নেই। অনেক সময় আর্লি প্রেগনেন্সিতে একটু তলপেটে ব্যথা হতে পারে, কারণ শরীরে হরমোনাল চেঞ্জ হয়, বাচ্চাটা নিচে বড় হতে থাকে, সেজন্য একটু চাপ দেয়। সেজন্য অত ভয়ের কিছু নেই। আপনার ওয়াইফকে আপনি শুধু ট্যাবলেট ফলিসন একটা করে দিনে খাওয়ান, আর পুষ্টিকর খাবার যেটা প্রোটিন জাতীয় খাবার, মাছ, মাংস, ডিম যথেষ্ট পরিমাণে খাওয়ান। আর যেটা শাকসবজি, ফলমূল খাওয়ান। আর যেটা পানিও যথেষ্ট পরিমাণে খাওয়ান। যদি পেশাবের থলিতে যদি কোনো ইনফেকশন থেকে থাকে, সেগুলো ওয়াশ আউট হয়ে যাবে। আর সম্ভব হলে করোনা পরিস্থিতি একটু ভালো হয়ে গেলে আপনি ইউরিন পরীক্ষাটা করিয়ে নিতে পারেন। ইনশাল্লাহ আপনার ওয়াইফ ভালো থাকবেন, আপনি দুশ্চিন্তা করবেন না। ধন্যবাদ আপনাকে ডক্টর রেহানা। আপনি এর আগে ডেলিভারির কথা বলছিলেন। আমি জানতে চাইবো আপনার কাছে, যদি হঠাৎ করে এই অবস্থায় কারো যদি ইমার্জেন্সি ডেলিভারির প্রয়োজন পড়ে, আপনারা সেই ডেলিভারিগুলো কিভাবে দিচ্ছেন? আপনারা কোনো আলাদা কোনো প্রিকশনস নিচ্ছেন কিনা পেশেন্টদের ক্ষেত্রে? হ্যাঁ, আমরা এখন যেহেতু আমাদের করোনা মহামারী, হ্যাঁ? আমরা আগে পেশেন্টদের দেখি আমাদের কাছে ইমার্জেন্সি পেশেন্ট আসছে কিনা। কারণ ইমার্জেন্সি পেশেন্ট বলতে ধরেন এই যে পানি ভেঙে যাওয়া বা আগে ডেলিভারি হওয়া, বা রোগীটার জ্বর আছে কিনা, অথবা করোনার শ্বাসকষ্ট আছে কিনা, বা গলা ব্যথা, মাথা ব্যথা, এই যে করোনা সাইন সিম্পটম গুলো তাদের যদি যাদের আছে তাদেরকে আমরা একটু সাসপেক্ট করছি, তাদেরকে আমরা একটু করোনার টেস্ট করতে দিচ্ছি। করোনার টেস্ট আসার পর আমরা ওই রোগীটাকে ভর্তি দিচ্ছি। আর যেগুলো এমনিতে আমাদের রুটিন ডেলিভারি, যেগুলো আমাদের ধরেন টাইম হয়ে গেছে, আমাদের 40 সপ্তাহ হয়ে গেছে, ডেটে চলে আসছে, আমাদের এখনই অপারেশন করতে হবে বা এখনই ডেলিভারি করাই ফেলতে হবে, তাদেরকেও আমরা ভর্তি দেওয়ার আগে আমরা করোনার টেস্ট করে আমরা ভর্তি দিচ্ছি। যদি আমরা করোনা টেস্ট নেগেটিভ পাচ্ছি, তাদেরকে আমরা ডেলিভারি এমনিতে আমাদের স্বাভাবিক নিয়মে রুটিন কেসগুলো যেভাবে করাই সেভাবে করাচ্ছি। তারপরেও আর যে পেশেন্টগুলোকে আমরা যেমন করোনা পজিটিভ পাচ্ছি, তাদেরকে আমরা স্পেশাল প্রিকশন। এই যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সবাইকে, প্রেগনেন্ট ওমেনরা ভ্যাকসিন নিতে পারবেন কিনা, এবং এই যে করোনার ভ্যাকসিন নেওয়ার পরেও অনেকে দেখা যাচ্ছে যে আবার
সংক্রমিত হতে, এমনটা কেন হচ্ছে আসলে? থ্যাংক ইউ। এখন আসলে করোনার প্রেগন্যান্সিতে ভ্যাকসিন নেওয়া যায় কিনা? প্রেগন্যান্সিতে আসলে ভ্যাকসিন এখনো আমাদের ওরকম কোনো ট্রায়াল বা ওরকম আসেনি। আমরা কোনো ট্রায়াল এখন এই যে রোগটা তো বেশি দিন হয়নি। সেজন্য তেমন কোনো ট্রায়াল হয়নি। সেজন্য আমরা প্রেগন্যান্সিতে এখনো দিচ্ছি না। ল্যাকটেশন পিরিয়ডে মায়ের বুকের দুধ খাওয়ানোর সময়ও আমরা এই ভ্যাকসিনটার জন্য এখন আ আ অ্যাডভাইস করছি না। তবে আপনি যে ২য় কোয়েশ্চেনটা করলেন, হ্যাঁ, সেটা হচ্ছে এখনো ভ্যাকসিন নিচ্ছে, তারপরেও করোনা ভাইরাস দিয়ে এফেক্টেড হচ্ছে। কেন হচ্ছে? কারণ ভ্যাকসিন নিলেও আমরা জানি একটা ভ্যাকসিন 100% কিন্তু ইফেক্টিভ না। ফুল ডোজ নেওয়ার পরও। আমরা এখানে যেখানে নিয়েছি আমাদের দেশে, অন্যান্য দেশে কিন্তু এখনো আ ক অনেকেই ফার্স্ট ডোজ ভ্যাকসিনও শুরু করতে পারেনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সেই ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের স্বাস্থ্যকর্মীরা মানে ফ্রন্ট লাইন ফাইটাররা যারা আছেন তারাও অনেকেই কিন্তু ফার্স্ট ডোজ ভ্যাকসিনটা পেয়েছেন। কিন্তু আমরা কমপ্লিট ভ্যাকসিনটা এখনো সেকেন্ড ডোজ পর্যন্ত পাইনি। সেকেন্ড ডোজ পাওয়ার হয়তো ৩ থেকে ৬ সপ্তাহ পরে আমরা আমাদের ইমিউনিটিটা যেটা অ্যান্টিবডি শরীরে ডেভেলপ করে। কিন্তু এখনো আমরা সেকেন্ড ডোজও পাইনি। নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে আমাদের একটা ভ্যাকসিন নিলে এই যে ফুল ডোজ নিলেও একদম 100% যে ইমিউনিটি দিবে তাও না সেটা। সেটা একটা ব্যাপার। তাছাড়াও ভ্যাকসিন নিলেও আমাদেরকে যে জিনিসটা করতে হবে 100% আমাদেরকে বিধি মেনে আমাদের চলতে হবে। যেমন মাস্ক পরা, সোশ্যাল ডিসট্যান্সটা মেইনটেইন করা, তারপর আমাদের জনসমাগমে কম যাওয়া, তারপর বারবার হাত ধোয়া সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড অন্তত হাত ধোয়া। এগুলো আমাদের মানতেই হবে। ধরেন আমি ভ্যাকসিন নিলাম, আমার ইমিউনিটি আছে, আমার করোনা হবে না। বাট আমি করোনা ভাইরাসটা ক্যারি করতে পারি। আমি আরেকজনের কাছে ছড়াতে পারি। যেই জন্য সবকিছু মিলিয়ে আমি ভ্যাকসিন নিলেও আমি যেহেতু স্বাস্থ্যবিধি মানছি না, হ্যাঁ? সেইজন্য আমাদের এই জিনিসটা এখনো কন্ট্রোলে মানে ভ্যাকসিন না নেওয়ার নিলেও আমাদের করোনা ভাইরাস দিয়ে আমরা আক্রান্ত হচ্ছি। এইসব কারণেই সুতরাং আমাদের এখানে ভ্যাকসিন নিলেও আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এটাই আমাদের এখন মেইন। আমি সবাইকে বলব এই স্ট্রেনটা অনেক সাংঘাতিক এটা। কারণ এই এই স্ট্রেইনের স্ট্রেন বিষয়ে দিয়ে ডক্টর রেহানা আপনার কাছে হ্যাঁ, একটু আমার হ্যাঁ, জানার এটা ছিল যে আসলে কেন আমরা বলছি যে এটা এই সেকেন্ড ওয়েভটা এত ভয়ঙ্কর। তার আগে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার কাছ থেকে একটু প্রশ্নটি নিয়ে আসি। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। আমি রংপুর থেকে সুমন বলছি। জি বলুন। আমার ওয়াইফের এজ হচ্ছে 22 বছর। আর সে প্রেগনেন্ট হয়েছে হলো মানে 3 মাস হলো, আর 2-4 দিন আর কি বাকি আছে। আচ্ছা। আসলে সে মানে কোনো কিছু খাইতে পারছে না। ভাত হচ্ছে যদি খায় সে একবারে অল্প করে খায়, আর ভর্তা জাতীয় জিনিস শুধু খাচ্ছে, অন্য কিছু খাইতে পারছে না। আর আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই সময়ে দেখা যাচ্ছে কি কি খাবার খাওয়া যাবে বা খাওয়া যাবে না। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ডক্টর রেহানা, আপনি কি পরামর্শ দিবেন? ফার্স্ট ট্রাইমেস্টারে আছেন প্রেগন্যান্সি। থ্যাংক ইউ। থ্যাংকস সুন্দর একটা প্রশ্ন করার জন্য। এখন যেটা আপনার ওয়াইফ ফার্স্ট ট্রাইমেস্টার প্রেগন্যান্সিতে আছে, তো ওনাকে যেটা উনি খেতে পাচ্ছেন না, এটা কিন্তু একটা স্বাভাবিক ফেনোমেনা। এখন প্রেগন্যান্সিতে এটা হতেই পারে, হ্যাঁ? এখন খেতে না পারলে এখন যেহেতু শরীরে হরমোনাল চেঞ্জ হচ্ছে, এজন্য আমাদের এই সমস্যা হয়। সুতরাং এই ক্ষেত্রে ওনাকে ট্যাবলেট একটি অ্যান্টি-এমেটিক বমি জাতীয় খাবার ওনাকে খাওয়ার ০.৫ ঘন্টা আগে প্রতিবেলা খাওয়ার ০.৫ ঘন্টা আগে দিনে ৩ বার করে এই ট্যাবলেটটা খেতে পারে। এই সমস্যাটা ১২ সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। এরপর অটোমেটিক্যালি নিজেই কমে যাবে। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। আর উনি সাথে একটা ট্যাবলেট ফলিসন, যেটা মা বাচ্চা সুস্থ থাকার জন্য, এটা খুবই কম দামি ওষুধ। বাট এটা মা বাচ্চা দুজনেই সুস্থ সবল একটা বেবি হওয়ার জন্য এটা খুবই দরকারি। হ্যাঁ? তারপরেও ওনাকে স্বাস্থ্যবিধি এই যে বললাম, এই জিনিসগুলো উনি মেনে চলবে। আর খাবার-দাবার উনি যে ভর্তা জাতীয় খেতে চাচ্ছে, তবে বেশি ঝাল
ভাজা পোড়া এগুলো খাবার দাবার একটু অ্যাভয়েড করবে। তবে ওনাকে যথেষ্ট পরিমাণে প্রোটিন জাতীয় মাছ, মাংস, ডিম, দুধ খেতে হবে। কারণ উনি এখন প্রেগনেন্ট, উনি এখন একা না, উনি ২ জন। যার জন্য ওনাকে বেশি, বেশি পরিমাণে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে। সাথে শাকসবজি যেগুলো ভিটামিন জাতীয় খাবার, যেগুলো ওর শরীরের ইমিউনিটি, যেমন করোনাকেও যেমন প্রতিরোধ করতে সাহায্য করবে, তেমনি ওনার বাচ্চাটা বেড়ে ওঠার ব্যাপারে, ওনার স্বাস্থ্যটাও সুস্থ রাখার ব্যাপারে হেল্প করবে। সাথে ওনাকে যথেষ্ট পরিমাণে পানি খেতে হবে এখন। আর একসাথে থাকাটা প্রথম ট্রাইমেস্টার, যেহেতু এখন করোনা পরিস্থিতি চলছে, একটু অ্যাভয়েড করতে হবে। এগুলো নিয়ম কানুন মেনে চললে আশা রাখি উনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডক্টর রেহানা, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি বলছিলেন স্ট্রেনটার ব্যাপারে, একটু জানতে চাইবো কি ধরনের কমপ্লিকেশনস নিয়ে আসলে রোগীরা আসছেন? এখনকার স্ট্রেনটা আসলে আগেরটা যেমন ছিল নোবেল করোনা ভাইরাস, এখন কিন্তু তা নয়। এখন যেটা আসছে আমাদের ইউকে থেকে, যেটা আসছে, তারপর হচ্ছে সাউথ আফ্রিকা আর ব্রাজিলের যে স্ট্রেনটা, এটা কিন্তু খুবই মারাত্মক। এটা খুবই র্যাপিডলি স্প্রেড করছে। দেখেন এই অল্প সময়ে কত আমাদের লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তেমনি এর কমপ্লিকেশনগুলো অনেক বেশি হচ্ছে। সুতরাং দেখেন আমরা হসপিটালে দেখতে পাচ্ছি অনেক পেশেন্ট খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে, অনেক বেশি অক্সিজেন লাগছে, আর তার শ্বাসকষ্ট শুরু হওয়ার বেশি সময় দিচ্ছে না। আগে যেমন অনলি শ্বাসকষ্ট নিয়ে আসতো রোগীরা, এখন কিন্তু শুধু শ্বাসকষ্ট না, জ্বর, কাশি, গলা ব্যথা, অক্সিজেনের একটা শ্বাসকষ্ট হাঙ্গারও ছাড়াও। খুব বেশি পরিলক্ষিত হচ্ছে আজকাল যারা সংক্রমিত হচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর রেহানা আক্তার, আপনার মূল্যবান সময় থেকে আজ আমাদের সময় দিয়েছেন। আর দর্শক, এই ছিল ডক্টর জন করে আজকের আয়োজনে। দেখা হবে আগামীকাল। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।